আমরা দেখছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজন মন্ত্রীও ইতিমধ্যেই জানাজার নামাজের কাতারে অংশ নিয়েছেন। আমরা দেখছি তারা নিশ্চয়ই এখানে শ্রদ্ধা জানাবেন দলের পক্ষ থেকে। বা আসলে এই যে একটি বেদনার বিষয়, কেন এমন দুর্ঘটনা, সেটি নিয়ে কিন্তু বারবার প্রশ্ন রয়েছে। সে প্রশ্নের জবাব হয়তো পাওয়া যাবে, তবে যারা চলে গেলেন, যাদেরকে বিদায় দিতে হলো এই মর্মান্তিক বিমান দুর্ঘটনার কারণে, তাদেরকে কিন্তু আর ফিরে পাবেন না তাদের স্বজনরা, ফিরে পাবেন না দেশবাসী, ফিরে পাবেন না তাদের পাড়া প্রতিবেশী, তাদের বাবা মা, তাদের প্রিয় মুখগুলোকে আর কখনোই দেখতে পাবেন না। সেটি কিন্তু সবচেয়ে বেশি একটি কষ্টের বিষয় এবং এটি কিন্তু আসলেই মেনে নেবার জন্য কষ্টকর। আমরা যদি যাদের কথা বলি, আমরা যদি বলি সাংবাদিক ফয়সাল আহমেদ, তিনি ছিলেন একদমই যুবক বয়সের তরুণ একটি ছেলে। আমরা দেখতাম তাকে বিভিন্ন সময় খুব সাবলীল ভাষায় তার যে কর্মদক্ষতা তার প্রকাশ তিনি করতেন। নিহতদের নাম বলা হচ্ছে, যাদের আজ এখানে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং যাদেরকে শ্রদ্ধা জানানো হবে, তাদের নাম আমি আপনাকে কিছুক্ষণ আগেই বলছিলাম। সেই নামগুলো কিন্তু এখন এখানে যে মাইকে সেটি বলা হচ্ছে, তাদের নামগুলো প্রচার করা হচ্ছে। এবং আমরা যদি আপনাকে একটু দেখাই, স্বজনরা কিন্তু অপেক্ষা করছেন তাদের যারা নিহত হয়েছে তাদের একটু দেখবার জন্য, শেষবারের মতো দেখার জন্য। সেটি আসলে এখানে সম্ভব হবে নাকি তাদের নিজ নিজ যে বাড়িতে নিয়ে তাদেরকে তাদের শেষবারের মতো দেখানো হবে, সেটি কিন্তু এখনো নিশ্চিত নয়। তবে এখানে যেটি সব মিলিয়ে যে আনুষ্ঠানিকতাগুলো আপনারা দেখছেন, স্বজনরা অপেক্ষা করছেন শেষবারের মতো তাদের কাছের মানুষটি, তাদের প্রিয় মুখ দেখবার জন্য। তারা গ্যালারিতে আপনারা দেখছেন অপেক্ষা করছেন। এবং এমন কিন্তু অবস্থায় স্টেডিয়াম জুড়ে আপনারা দেখছেন স্বজনরা যেমন নির্বাক হয়ে বসে আছেন, স্বজনরা যেমন তাদের মুখে কোনো কথা নেই, তাদের বলবার কোনো ভাষা নেই। গভীর সমবেদনা জ্ঞাপন করছি। তো সেটি কিন্তু সবচেয়ে কষ্টের বিষয়। যারা স্বজনরা রয়েছেন, তাদের এই স্বজনদের মধ্যে কিন্তু আর্মি স্টেডিয়ামে উপস্থিত যত মানুষ আছেন, হাজারো মানুষ রয়েছেন, তাদের সবাই কিন্তু এমনই নির্বাক, বাকরুদ্ধ। তো এখন জানাজা নামাজের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে আর্মি স্টেডিয়াম। আমরা দেখছি যিনি জানাজা নামাজ পড়াবেন তিনি ইতিমধ্যে অবস্থান নিয়েছেন। তো আসলে আমাদের আর্মি স্টেডিয়ামের অপর প্রান্তে রয়েছেন আমাদের আরেক সহকর্মী শাহরিয়ার জামান দ্বীপ। আমরা একটু তার কাছে শুনতে চাই এই স্টেডিয়ামের অপর পাশের কি অবস্থা। দ্বীপ, সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এবং সর্বশেষে মৃতদেহ নিহতদের পরিবারবর্গ। কিছুক্ষণ আগে ঘোষণা করা হয়েছে যে এখন জানাজার নামাজ শুরু হবে। পরিচালনা করবেন মাওলানা মাহমুদুল হক। নিচে নেবেন আপনার জন্য লিডার জোন দেওয়া, কেন আপনার উপর উঠছিলেন ভাই? জানাজা শুরু হয়েছে এখন। সম্মানিত মুসল্লিয়ান, আমরা প্রত্যেকেই জানাজা নিয়োগ করে দেব। আপনাদের লোককে হইল না
السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله উপস্থিত সচিব এখন মরহুমদের সম্মানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হবে। প্রথমে মরহুমদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির পক্ষে রাষ্ট্রপতির সামরিক সচিব। ভাই একটা ব্যাটারি আনতে পারেন না ভাই? গাড়ি তো এখানে নাই, গাড়ি কই? গাড়ি আসতেছে পথে। ব্যাকপ্যাক না না আপনার বল নাই জো বাইরে। জো ভাই ব্যাকপ্যাকটা রাখেন। ওইখানে দেখেন আমাদের ক্যামেরা আছে নাকি, ক্যামেরার সাথে কোনো ব্যাটারি আছে নাকি নিয়ে আসেন। ওইখানে আমি ড্রাইভার এখন চলে আসি। কিছু নাই, আর লাগবে না আমাদের লাগবে। ফারুক ভাই সেই মরদেহের মধ্যে শ্রদ্ধা নিবেদন করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর পরপরই আমি এখানে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর যে প্রধান রয়েছেন তিনি রয়েছেন, তিন বাহিনীর প্রধানগণ এখানে রয়েছেন, তাদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে। এবং এখান থেকে যেটি আমাদেরকে বলা হয়েছে যে এই শ্রদ্ধা নিবেদন শেষে কিন্তু এখানে যারা স্বজন আছে স্বজনদের পক্ষ থেকে এই মুহূর্তে আসলে ঠিক প্রধানমন্ত্রীর পক্ষে থেকে আসলে এই যে 23টি মরদেহ এখানে এসেছে সেই মরদেহগুলোতে শ্রদ্ধা নিবেদন করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দেখতে পাচ্ছেন। তো এর পরপরই যেটি আমাদেরকে বলা হয়েছে যে এই শ্রদ্ধা নিবেদন শেষে এখানে যারা স্বজন রয়েছে স্বজনদের কাছে কিন্তু যে 23টি মরদেহ এখানে এসেছে সেই মরদেহগুলি বুঝিয়ে দেওয়া হবে। এবং ইতিমধ্যে আমরা যেটি দেখতে পেয়েছি যে ইউএস বাংলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে স্বজনদের সাথে কথা বলা হয়েছে যে তারা আসলে এই মরদেহগুলি কোথায় নিয়ে যেতে চান সেই ঠিকানাগুলি সংগ্রহ করা হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি যে আর্মি স্টেডিয়ামের বাইরে কিন্তু অ্যাম্বুলেন্স রেডি রাখা হয়েছে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী শ্রদ্ধা জানাচ্ছেন যে নেপালে বিমান দুর্ঘটনায় যে 23 জন বাংলাদেশি মারা গিয়েছেন তাদের মরদেহগুলোর উপর শ্রদ্ধা জানাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এই মুহূর্তে আসলে শ্রদ্ধা জানাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এর আগে রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিন বাহিনী প্রধান সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। এছাড়াও কিন্তু যারা নিহত হয়েছেন তাদের স্বজনদের পরিবারের সদস্যরা এখানে রয়েছে। তো এই মুহূর্তে আসলে এখান থেকে যে ঘোষণাটি দেওয়া হলো যে শ্রদ্ধা নিবেদনের যে আনুষ্ঠানিকতা ছিল সেই আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে স্বজনরা যারা রয়েছেন তাদেরকে আসলে প্রত্যেককে লাশগুলো বুঝিয়ে দেওয়া হবে এবং পরবর্তীতে তারা নিজেদের যে ঠিকানাগুলো দিয়েছেন সেই ঠিকানাগুলোতে নিয়ে যাওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আসলে এই মুহূর্তে প্রস্তুতি চলছে আসলে যে লাশগুলো বুঝিয়ে দেওয়ার। তো এখানে যে আনুষ্ঠানিক শ্রদ্ধা জানানোর বিষয়টি ছিল সেটি কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এবং এই মুহূর্তে যারা এখানে স্বজন রয়েছে স্বজনদের হাতে এখানে যে 23টি বাংলাদেশি মরদেহ রয়েছে যারা নেপালে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন 23 জন বাংলাদেশি, তার মরদেহগুলো বুঝিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর পক্ষ থেকে যারা এখানে স্বজনরা রয়েছেন তাদেরকে ডেকে নেওয়া হচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যে হয়তোবা তাদেরকে এই মরদেহগুলি বুঝিয়ে দেওয়া হবে। এর মাঝখানে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে বৈশাখী টেলিভিশনের সংবাদকর্মী আহমেদ ফয়সাল যিনি রয়েছেন তাকে এখান থেকে সরাসরি বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। সেখানে একটি তার জানাজা হবে এবং পরবর্তীতে ঢাকা টাইপ ইউনিভার্সিটিতে একটি জানাজা হবে। এবং এই মুহূর্তে আসলে সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তার সাথে রয়েছেন বিমানমন্ত্রী এবং তার সাথে পরিকল্পনা মন্ত্রী রয়েছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এখানে রয়েছেন এবং এছাড়াও দেখতে পাচ্ছি ব্যবসায়ী আতিকুল ইসলাম সহ বেশ কয়েকজন এখানে রয়েছেন। এছাড়াও
আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে স্বজনদের সাথে কথা বলে যে মরদেহগুলি রয়েছে সেই মরদেহগুলি বুঝে পাওয়ার পর তারা হয়তো বেশিরভাগ মরদেহ আজকেই তারা দাফন করবেন তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে। এর মধ্যে আমরা যতটুকু খবর পেয়েছি যে বৈমানী ফার্স্ট অফিসার যে পৃথিলা ছিল তার মরদেহটি এখান থেকে নিয়ে যাওয়া হবে। এই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল যে 23টি মরদেহ রয়েছে সেই মরদেহের উপর শ্রদ্ধা নিবেদন করছেন। এখানে আমি দেখতে পাচ্ছি যে বিএনপির ঊর্ধ্বতন নেতারা রয়েছেন, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন, তারা আসলে সবাই এসেছেন যে বিমান দুর্ঘটনায় যারা মারা গিয়েছেন 23 জন যাদের মরদেহ এখন পর্যন্ত শনাক্ত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে। আমরা দেখতে পেয়েছি যে দুপুর 2টার পর থেকে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই আর্মি স্টেডিয়ামে আসতে শুরু করেছে। এই মাত্র আসলে এখান থেকে যে ঘোষণাটি দেওয়া হলো যে অল্প কিছুক্ষণের মধ্যেই এই যে 23টি মরদেহ এখানে এসে পৌঁছেছে তাদের স্বজনদের কাছে আসলে এই মরদেহগুলি হস্তান্তর করা হবে এবং এই হস্তান্তর প্রক্রিয়া শুরু করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে আসলে পরিবারের যারা সদস্য রয়েছেন তারা ইতিমধ্যে কিন্তু যে লাশগুলি যেখানে রাখা হয়েছে সেখানে যাচ্ছে। তো এখানে যারা রয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে যেটি বলা হয়েছে যে আসলে তাদের যে প্যাসেঞ্জার লিস্টটি ছিল অর্থাৎ যে সিরিয়াল অনুসারে যে লিস্টটি ছিল সেই অনুযায়ী হয়তো বা মরদেহগুলি এখানে হস্তান্তর করা হবে। এটা জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কিন্তু এই যে দুর্ঘটনাটি ঘটেছে এই দুর্ঘটনা এখন পর্যন্ত কিন্তু 3 জনের মরদেহ শনাক্ত করা যায়নি। এদের মধ্যে রয়েছে আলিফুজ্জামান, পিয়াসা এবং নজরুল ইসলাম। তাদের মরদেহ শনাক্ত করার জন্য ইতিমধ্যে কিন্তু ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে এবং বলা হয়েছে যে ডিএনএ নমুনার মাধ্যমেই আসলে তাদের মরদেহগুলি শনাক্ত করা হবে। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে ইউএস বাংলার ফ্লাইট BS211 গত 12 মার্চ কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। সেখানে 71 জন আরোহী ছিল, যার মধ্যে 49 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে 26 জন বাংলাদেশি ছিল। এই 26 জন বাংলাদেশি সেখানে নিহত হয়েছেন। এই 26 জন বাংলাদেশের মধ্যে 23 জনকে শনাক্ত করা গেছেন এবং 10 জন আসলে কিন্তু এখনো বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকেও কিন্তু নেপাল থেকে একজন আহতকে নিয়ে আসা হয়েছে এবং তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন করা হচ্ছে। এই মুহূর্তে ছাত্রলীগের পক্ষ থেকে যে মরদেহগুলি এসেছে সেই মরদেহগুলির প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। তো তারা এখানে আসার পর আমরা একটা বিষয় দেখতে পেয়েছি যেখানে যারা নিহতের পরিবার রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু সমস্ত তাদের বিস্তারিত ঠিকানা, নাম, ঠিকানা এবং সবকিছু কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যারা সদস্য রয়েছে সেই সদস্যরা কিন্তু এখান থেকে নিয়ে গেছে। তো এখান থেকে যেটি এইমাত্র ঘোষণা দেওয়া হলো যে এখানে স্বজনরা যারা আছে তাদেরকে মৃতদেহ বুঝিয়ে দেওয়া হবে। মৃতদেহের সাথে সাথে এখানকার যে ডেথ সার্টিফিকেট রয়েছে এবং পুলিশ ক্লিয়ারেন্স রয়েছে সেটাও তাদের হাতে বুঝিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে কিন্তু এখানে যখন স্বজনরা আসে তখন থেকে কিন্তু পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। তো এই মুহূর্তে এখান থেকে যেটি বলা হচ্ছে এই মুহূর্তে আসলে এখানে নিহত ব্যক্তিবর্গের নাম ঘোষণা করা হচ্ছে। এখানে এখন এক এক জনের আসলে নাম ঘোষণা করা হচ্ছে এবং তাদের পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে তাদের মৃতদেহ করি। তো যেই এই মধ্যে এখন পর্যন্ত যাদের নাম বলা হচ্ছে ফয়সাল আহমেদ, বিলকিস আরা বেগম, হারুন নাহার বিলকিস বানু, আক্তারা বেগম, নাজিরা আফরিন চৌধুরী, রকিবুল হাসান ইমাম, আকিমণি, মিনহাজ বিন নাসির, ফারুক হোসেন প্রিয়ক, তার মেয়ে প্রিয়ন্ময়ী তামারা, মতিউর রহমান, SM মাহমুদুর রহমান, তাহিরা তানভীর শশী, বেগম উম্মে সালমা, মোহাম্মদ নুরুজ্জামান, রফিক জামান, তার স্ত্রী সানজিদা হক বিপাশা এবং তাদের ছেলে অনিরুদ্ধ জামান। আমরা দেখতে পেয়েছি যে এখানে যে মৃতদেহগুলি রয়েছে সেই মৃতদেহগুলির কফিনের উপরে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে প্রত্যেকের নাম রয়েছে, পাসপোর্ট নাম্বার রয়েছে, যার কারণে আসলে শনাক্ত করতে খুব একটা সমস্যা হবে না। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু যারা এখানে স্বজন রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে যাচ্ছেন এবং তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে প্রথমে ডেথ সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স বুঝে নিচ্ছেন, এরপরে তারা আসলে মরদেহগুলি বুঝে নেবেন। তো যতটুকু আমরা জানতে পেরেছি যে এই মুহূর্তে
এই মুহূর্তে আসলে যে জানাজা শেষে শ্রদ্ধা নিবেদন শেষে এখানে এই মুহূর্তে আসলে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া চলছে। তো মরদেহটি হস্তান্তর যেভাবে করা হচ্ছে যে তাদের যে পাসপোর্ট নাম্বার রয়েছে, পাসপোর্ট নাম্বারের সাথে মিলিয়ে প্রত্যেকটি কফিনের উপর আমরা দেখতে পেয়েছি কিন্তু মৃত ব্যক্তির নাম রয়েছে, পাসপোর্ট নাম্বার রয়েছে। সেই নাম এবং পাসপোর্ট নাম্বার মিলিয়ে এবং কনফার্ম হয়ে তারপরে কিন্তু স্বজনদেরকে সেই মরদেহগুলি বুঝিয়ে দেওয়া হচ্ছে। এবং যেটা আরও বলা হয়েছে যে এই মৃতদেহের সাথে ডেথ সার্টিফিকেট এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটও তারা দিয়ে দেবে এখান থেকে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে ফয়সাল আহমেদ যিনি রয়েছেন তার মরদেহটি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন, তেমনি সেনাবাহিনী কর্মকর্তারাও রয়েছেন এবং ইউএস বাংলার কর্মকর্তারাও রয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে একে একে আসলে এখানে হস্তান্তর প্রক্রিয়া চলছে। তো খুব সুশৃঙ্খল একটি প্রক্রিয়ার পক্ষ এর আগে আপনারা জানেন যে আজকে সকালে কিন্তু নেপালে যে বাংলাদেশ দূতাবাস রয়েছে সেই দূতাবাসে প্রথম জানাজা শেষে তারপর কিন্তু এই 23 বাংলাদেশি মরদেহ কিন্তু এই বাংলাদেশে নিয়ে আসা হয় এবং সেখানে কিন্তু তাদের স্বজনরা গিয়েছিল এবং তারা সেখানে শনাক্ত করেছে তাদের স্বজনদের মরদেহ। এর পরপরই কিন্তু সেগুলি এই বিমান বাহিনী একটি বিশেষ ফ্লাইটে করে বাংলাদেশে নিয়ে আসা হয় এবং আমরা যতটুকু দেখতে পেয়েছি যে ঠিক বিকাল 5টার দিকে আর্মি স্টেডিয়ামে একে একে একটি একটি করে মরদেহ ঢুকতে শুরু করে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে স্বজনরা তাদের মরদেহগুলি খুঁজে বের করছে, সাথে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছে এবং তারা যেটা আমাদের বলেছেন উপযুক্ত প্রমাণ এবং পরিচয় নিশ্চিত হওয়ার পরই কিন্তু এখান থেকে এই মরদেহগুলি হস্তান্তর করা হবে এবং এই মরদেহগুলোর সাথে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেটি রয়েছে এবং ডেথ সার্টিফিকেট রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া হবে। এবং ইউএস বাংলার পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে মরদেহগুলি হস্তান্তরের পরে এখানে অ্যাম্বুলেন্সে রেডি রাখা হয়েছে, সেই অ্যাম্বুলেন্সে করে তার স্বজনরা যেখানে নিয়ে যেতে যাবেন সেখানে পৌঁছে দেওয়া হবে। এই ব্যবস্থাটি ইউএস বাংলার পক্ষ থেকে কিন্তু এখানে করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মরদেহ কিন্তু নিহতদের স্বজনরা কিন্তু এই মুহূর্তে একটি লাশ দেখছেন। এই ঘটনাটি ঘটার পর থেকে কিন্তু আজ পর্যন্ত বেশ কিছুদিন কেটে গেছে এবং এই বেশ কিছুদিন ধরে কিন্তু যারা নিহত হয়েছেন তাদের স্বজনরা তাদের লাশটি পাওয়ার জন্য অনেক আকুতি করেছেন এবং অনেক ধৈর্য ধরে রেখেছেন। আমরা কথা বলেছিলাম কয়েকজন আত্মীয় সাথে, তারা আমাদেরকে যেটি বলেছেন যে এমনিতে এমন একটি দুর্ঘটনা ঘটেছে তার উপর এই লাশ পাওয়ার জন্য দীর্ঘ প্রক্রিয়া, যদিও তার আজকে এই দীর্ঘ প্রক্রিয়া কিন্তু শেষ হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে যখন এই লাশগুলো এই আর্মি স্টেডিয়ামে ঢুকে তখন কিন্তু কান্নায় ফেটে পড়ছিলেন এখানকার যারা স্বজনরা রয়েছেন এবং যত সময় যাচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখনও কিন্তু অনেক স্বজনের চোখের পানি কিন্তু বয়ে যাচ্ছে। তারা আমাদেরকে বলেছেন এমনিতেই এই ধরনের একটি দুর্ঘটনা কিন্তু মেনে নেওয়া যায় না, তার উপরে এই লাশ গ্রহণের যে দীর্ঘ প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া শেষ করে স্বজনের লাশ এতদিন পরে পাওয়ার যে একটি প্রক্রিয়া রয়েছে এই প্রক্রিয়া তারা কিছুটা দুঃখ প্রকাশ করেন। তবে তারা আমাদেরকে যেটি বলেছেন যে সরকার এবং ইউএস বাংলা কর্তৃপক্ষ তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে, বিশেষ করে বাংলাদেশ সরকার তাদেরকে যেই সহযোগিতা করেছেন তারা বলেছেন যে এই ধরনের একটি দুর্ঘটনা যদি সরকার এই ধরনের সহযোগিতা না করতো তাহলে কিন্তু এত তাড়াতাড়ি তাদের পক্ষে তাদের যে স্বজনদের মরদেহগুলি আছে মরদেহগুলি বুঝে পাওয়া কিন্তু সম্ভব। স্বজনদের অনেকে যদি আমি আপনাদেরকে দেখাতে পারি যে অনেক স্বজনকে আপনারা দেখতে পাচ্ছেন যে কফিনগুলো দেখে তারা কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন। আসলে যে এই অবস্থাটি আসলে বলে বোঝানো যাবে না যে এতটা মর্মান্তিক এখানকার যে পরিস্থিতি। আসলে এখনকার এই আর্মি স্টেডিয়ামের পুরো আকাশ কিন্তু আসলে এই স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে। স্বজনরা দেখছেন আসলে আমরা যেটি দেখতে পাচ্ছি যে প্রতিটি কফিনের সাথে একজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন যাদের কাছে একটি ফাইল রয়েছে, যেই ব্যক্তির কফিনটি রয়েছে সেই ফাইলের মধ্যে তার ডেথ সার্টিফিকেট রয়েছে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট রয়েছে, তার পাসপোর্ট নাম্বার রয়েছে, তার ছবি রয়েছে, সবকিছু মিলিয়ে কনফার্ম হয়ে কিন্তু স্বজনদের হাতে হস্তান্তর করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি কফিনের পাশে একজন করে আলাদা আলাদা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে যাদের কাছে যে কফিনটি রয়েছে সেই কফিনটির যে মৃত ব্যক্তিটি রয়েছে সেই মৃত ব্যক্তিটির পাসপোর্ট নাম্বার, অন্যান্য যে ডকুমেন্টস, সব ডকুমেন্টসগুলি এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 23 জন নিহত ব্যক্তিদের যে লাশ নিয়ে আসা হয়েছে তাদের স্বজনদের কিন্তু আগে থেকেই বলে দেওয়া হয়েছিল এবং তারা আমরা দেখতে পেয়েছি যে 2টা থেকে কিন্তু এখানে তারা এসেছে এবং আমরা যতটুকু দেখতে পেয়েছি যে কারো বা ভাই, কারো বা বোন, কারো বা স্বামী
আমি অনুরোধ করছি ক্যাপ্টেন আবিদ সুলতানের ডেড বডিটা প্রথমে রিসিভ করুন দয়া করে। সাব ইন্সপেক্টর ইউসুফ আলী ভুইয়াকে অনুরোধ করছি আপনি ক্যাপ্টেন আবিদ সুলতান সাহেবের ডেড বডি তার রিসিভারের কাছে বুঝিয়ে দেন। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর যে সকল সদস্যরা মৃতদেহ বহন করার কাজে নিয়োজিত ছিলেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। সেনাবাহিনীর যে সকল সদস্যরা গাড়ি থেকে মৃতদেহ নামানোর কাজে জড়িত ছিলেন আপনারা মঞ্চের কাছে চলে আসুন, মৃতদেহ নামানোর কাজে সহায়তা করুন। আমি সবাইকে ধৈর্য ধারণ করে ধীরে সুস্থে মৃতদেহগুলো গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমরা ক্রমান্বয়ে একজন একজন করে দিয়ে দিচ্ছি, আপনারা অনুগ্রহপূর্বক ধৈর্য ধারণ করুন। নাম বলা হচ্ছে, একজন একজন করে আপনারা বুঝে নিতে পারবেন। প্রীতিলা রশিদের ডেড বডি যিনি রিসিভার তাকে তার ডেড বডি সাব ইন্সপেক্টর আব্দুল মালিকের কাছে গ্রহণ করার জন্য অনুরোধ করছে। ভাই একটু মাথাটা সরায়। আরে নড়ে তো বলেন আপু। শারমিন আক্তারের ডেড বডি সাব ইন্সপেক্টর মিল্টন দত্তর কাছ থেকে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। রাকিবুল হাসানের ডেড বডি এসআই প্রেমদাসের কাছ থেকে রিসিভ করার জন্য অনুরোধ করছি। এইমাত্র কিন্তু পৃথুলা রশিদের যে মরদেহটি রয়েছে সেই মরদেহটি তার স্বজনদেরকে বুঝিয়ে দেওয়া হলেও এবং তার স্বজনরা এই মুহূর্তে তার মরদেহটি নিয়ে চলে যাচ্ছে। যতটুকু আমরা জানতে পেরেছি যে তাকে তার বাসায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। ডেড বডি এসআই আব্দুল হক আব্বাসির কাছ থেকে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। প্রিয়ময়ী তামাররার ডেড বডি সাব ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুনের কাছ থেকে রিসিভ করার জন্য অনুরোধ করছি। তানবিন তাহেরা রেজা শশীর ডেড বডি এটিএম ফরিদুল ইসলামের কাছ থেকে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিলকিস আনার ডেড বডি এসআই ফরজ হোসেনের কাছ থেকে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আহমেদ ফয়সাল জনাব আহমেদ ফয়সালের ডেড বডি সাব ইন্সপেক্টর আব্দুল করিম সাহেবের কাছ থেকে গ্রহণ করার জন্য অনুরোধ করছে। মোহাম্মদ হাসান ইমামের ডেড বডি সাব ইন্সপেক্টর সৌরভ হোসেনের কাছ থেকে রিসিভ করার জন্য অনুরোধ করছে। বিলকিস নাহার বেগমের ডেড বডি সাব ইন্সপেক্টর শহীদুল আলমের কাছ থেকে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আক্তারা ডেড বডি মোহাম্মদ হাফিজুর রহমানের কাছ থেকে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। নাজিয়া আফরিন চৌধুরী ডেড বডি সাব ইন্সপেক্টর আব্দুর রাজ্জাকের কাছ থেকে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমরা জানতাম তবে এই টাইমটা ধৈর্য কাউরই থাকে না, যে কারণে সব কাজ আমরা করে রাখছি আগে সময়। আমরা মৃতদেহগুলো ক্রমান্বয়ে হস্তান্তর মৃতদেহগুলো ক্রমান্বয়ে হস্তান্তর করছি।
যে আমরা দেখছি যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি, আমরা একটু আপনার কাছে জানতে চাই, আমরা সরাসরি আছি যে আমরা করছি। না, ওটা আমরা রিসিভ করছি, পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে দিছে। সাথে দিলে আবার মিটিং টিচিং হবে, পরে তো আবার কম্পেনসেশন পাবে না, আরেকটা ঝামেলা লাগছে। না, আমাদের পুলিশের ইনফরমেশন দেওয়া আছে, নিজ নিজ থানা এলাকাতে আপনার স্পট করে দিন। হ্যাঁ, সঞ্জিদা হকের ডেড বডি সাব ইন্সপেক্টর আসাদুজ্জামানের কাছ থেকে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। অনিরুদ্ধ জামান সাহেবের ডেড বডি সাব ইন্সপেক্টর মুশারফ হোসেনের কাছ থেকে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মেহনাজ বিন নাসিরের ডেড বডি সাব ইন্সপেক্টর মেহেদি হাসানের কাছ থেকে গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আখিমনির ডেড বডি সাব ইন্সপেক্টর রিয়াদ আহমেদের সাথে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এস এম মাহমুদুর রহমানের ডেড বডি সাব ইন্সপেক্টর মাহমুদুল হাসানের কাছ থেকে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মোহাম্মদ মতিউর রহমানের ডেড বডি সাব ইন্সপেক্টর নজরুলের কাছ থেকে গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। মোহাম্মদ নুরুজ্জামানের ডেড বডি সাব ইন্সপেক্টর বাইজিদ বোস্তামির কাছ থেকে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। উম্মা সালমার ডেড বডি সাব ইন্সপেক্টর জসিমউদ্দিনের কাছ থেকে গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। সকলকে ধন্যবাদ। আপনি একটু বলতে থাকুন, কারণ আমার পর্বটা শেষ। না, কয়েকটা বাকি আছে, বলা হয়েছে কয়েকটা বাকি আছে। আমাদের মৃতদেহগুলো হস্তান্তর প্রক্রিয়া প্রায় শেষের দিকে। আপনারা নীরবতা পালন করুন, আল্লাহকে স্মরণ করুন, নিহতদের জন্য দোয়া করুন। অনুষ্ঠানস্থলে ভাব গাম্ভীর্য রক্ষায় সবাইকে নীরবতা অনুরোধ করছি। মৃতদেহগুলো হস্তান্তর প্রায় শেষ পর্যায়ে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই মৃতদেহ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হবে। মৃতদেহ বহনের কাজে সেনাবাহিনীর যে সকল সদস্য জড়িত ছিলেন তাদেরকে মঞ্চের দিকে আসার জন্য অনুরোধ করছি।
মৃতদেহগুলো বহনের কাজে সেনাবাহিনীর যে সকল সদস্য সহায়তা করছিলেন তাদেরকে মঞ্চের কাছাকাছি আসার জন্য অনুরোধ করছি। আমি দুজন নিহত ব্যক্তির নাম বলছি, তাদের স্বজনদের দৃষ্টি আকর্ষণ করছি। মোহাম্মদ নুরুজ্জামান এবং আহমেদ ফয়সাল। জনাব মোহাম্মদ নুরুজ্জামান এবং জনাব আহমেদ ফয়সাল, এই দুজনের মৃতদেহ যে আত্মীয় গ্রহণ করেছেন তাকে মঞ্চের কাছাকাছি এসে ওনাদের ডেথ সার্টিফিকেটটা নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা ডেথ সার্টিফিকেটটা নিয়ে যাননি? জনাব মোহাম্মদ নুরুজ্জামান এবং আহমেদ ফয়সাল এই দুজনের ডেথ সার্টিফিকেট নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমি নিহতদের স্বজনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যখন মৃতদেহগুলো গ্রহণ করছেন কফিনের উপরে নিহত ব্যক্তির নাম লেখা আছে। আপনারা মৃতদেহ গ্রহণের সময় কফিনের উপরে নিহত ব্যক্তির নাম দেখে নিশ্চিত হয়ে গ্রহণ করুন। আমি কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি। জনাব মোহাম্মদ নুরুজ্জামানের পরিবার মঞ্চের কাছে এসেছেন ওনার ডেথ সার্টিফিকেটটা নেওয়ার জন্য। জনাব মোহাম্মদ নুরুজ্জামানের ডেথ সার্টিফিকেট যার কাছে আছে অনুগ্রহপূর্বক একটু মঞ্চের কাছে আসবেন, ওনার পরিবার এখানে অপেক্ষা করছেন। আমাদের মৃতদেহ হস্তান্তর কার্যক্রম শেষ হয়েছে। স্বজনদের মধ্যে যারা এখনো ডেথ সার্টিফিকেট পাননি বা খুঁজছেন, আপনার সংশ্লিষ্ট কর্তব্যরত পুলিশ অফিসারের সাথে যোগাযোগ করুন। মৃতদেহ হস্তান্তর প্রক্রিয়া শেষ। সংশ্লিষ্ট অফিসারদের কাছে আছে অথবা আপনাদের আত্মীয়র কাছে হস্তান্তর করা হয়েছে।